আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। বাবার বাড়িতে গেছিলাম শবে বরাত করার জন্য। তো এখান থেকে বেড়ানো শেষ করে বাসায় ফিরলাম এইমাত্র। তো বাসায় এসে কাপড় টাপড়গুলো সব চেঞ্জ করলাম, হাত মুখ ধুয়ে নিলাম। খুবই ক্লান্ত লাগতেছিল। তো ভাবলাম যে সবাই মিলে একটু চা খাই, চা নাস্তা করে তারপরে আস্তে আস্তে বাসার কাজগুলো গুছাবো। বাবার বাড়ি থেকে কী কী আনলাম এগুলো একটু গুছগাছ করব। তো যেই কথা সেই কাজ আর কি। তো চা বানিয়ে নিলাম, চা বানিয়ে সবাইকে নিয়ে চা নাস্তা করলাম। তো আমি এদিকে চা নাস্তা করতেছি আর মনে মনে চিন্তা করতেছি আমি কি রান্না করব। আসলে আমি এমনিতেও রান্না করতে গেলে অনেক কনফিউজড হয়ে যাই। আর যেদিন রান্না করি তার আগের দিনই রাত্রিবেলায় আমি ঠিক করে রাখি আমি আসলে পরের দিন কী রান্না করব। না হলে আমার কি বলবো, খুবই এলোমেলো লাগে যে কী রান্না করব কি না, আমি কনফিউজডের মধ্যে পড়ে যাই কোনটা রেখে কোনটা রান্না করব। তো যাই হোক, এদিকে আমার নাস্তা করা প্রায় শেষ। তো ভাবলাম যে শর্টকাট কিছু একটা করে নিব। তো এদিকে আমি ভাতের চাউলটা খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ভাতটা আমি আসলে কুকারে বসিয়ে দিব, কারণ ভাতের মার গালতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তাই ভাতটা কুকারে বসিয়ে দিলে মনে হয় ভাতটা হয়ে গেলে আমার অর্ধেক কাজই শেষ, ঝামেলা মুক্ত আমি। তো যেই কথা সেই কাজ, ভাতের চাল খুব ভালোভাবে ধুয়ে আমি ভাতটা কুকারে বসিয়ে দিব। তারপর শর্টকাট 2 রকমের তরকারি রান্না করে নেব। আজকে পেঁয়াজ কলি রান্না করে নেব। আর বাড়ি থেকে সিম নিয়ে আসছিলাম, গাছের সিম। তো ওইগুলা মাছ দিয়ে রান্না করব। তো এদিকে আমি ভাতটা যে কুকারে বসিয়ে দিয়েছি। কি বলবো, বাবার বাড়ি থেকে আসার পরে এত এত কাজ জমে আছে, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এদিকে আমি ওই যে অনলাইনে আমার বোন অর্ডার করে আমাকে গিফট করেছে পাতিলগুলো। তো এই হাঁড়িগুলো একটা আমি নামিয়ে নিলাম। এটা আসলে ডাল রান্না করতে অনেক ভালো লাগবে এটার মধ্যে। তো ভাবলাম যে আজকে তো যেহেতু তরকারি অল্প, তো আমি এটার মধ্যে রান্না করিনি। তো এটা আমি আসলে পাতিলটা খুব ভালোভাবে প্রথমে গরম পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি। তারপর এখন এই যে একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, ক্লিন করে নেব। নতুন হাঁড়িতে রান্না করতে গেলে এটা খুব ভালোভাবে ধুতে হয়, সেই জন্য খুব ভালোভাবে আমি ক্লিন করে নিচ্ছি। ক্লিন করে নিয়ে এটার মধ্যে রান্না চাপিয়ে দেব। আর ওইদিকে আমি সিম রেডি করে ধুয়ে সিমটা ভাজি করে নিচ্ছি। সিমটা আসলে ভাজা ভাজা হয়ে আসলে তারপর আমি হাঁড়িটাতে বসিয়ে দেব। তো আসলে বাবার বাড়ি থেকে বেরিয়ে আসার পর থেকে আর ভালো লাগতেছে না। যারা যারা বাবার বাড়িতে বেড়াতে যান অবশ্যই বুঝতে পারবেন, বাসায় ফিরতে একদমই মন চায় না। আমি প্রায় 6 থেকে 7 দিন বাবার বাড়িতে বেরিয়ে আসছি, কিন্তু তারপরও মনে হয় মন ভরে নাই। এইমাত্র কালকে মনে হয় গেছি, ঠিক ওই রকম ফিলটা হচ্ছে। কি বলবো, বাবার বাড়িতে বেড়ানোর মজাটাই আলাদা। আর যখন মা বাবা ফুল ফ্যামিলি সবাই থাকে তখন তো বেড়াতে আরও বেশি ভালো লাগে। আসলে কি বলবো বন্ধুরা, দুঃখের কথা আমার মা নেই। গত বছর এরকম দিনে আমার মা ছিল। তো আমাকে শবে বরাত আসলে প্রত্যেক শবে বরাতে আমার মা আমাকে ফোন করে নিয়ে যেত। আমি যেতে না ছিল আমাকে জোর করে নিয়ে যেত, বলতো আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার সাথেই তোমরা শবে বরাত করবে। আর ছেলে সন্তানেরা ঈদ এবং শবে বরাত মা বাবার সাথেই করে। তো আমিও চলে যেতাম। আসলে আমার মায়ের কথা খুবই মনে পড়তেছে আর এত খারাপ লাগতেছে যা বলে বোঝাতে পারবো না। তো আমার বোনেরা আছে বলে আসলে মায়ের অভাব তেমন একটা ইয়ে হয় না। তারপরও মা তো মায়ের জায়গা কেউ কখনো নিতে পারে না, পূরণও করতে পারে না। আসলে মা যতদিন বেঁচে থাকে সেটা আমরা ফিল করতে পারি না। যাদের মা বাবা নেই তারাই একমাত্র ফিল করতে পারবে যে মা বাবা কী জিনিস। কত বড় একটা বট গাছ মাথার উপরে, আর এখন আমি ফিল করতে পারছি যে আমি কত বড় একটা বট গাছের ছায়া থেকে আলাদা হয়ে গেছি। যত ঝড় বৃষ্টি তুফানি আসুক না কেন, মা বাবা কিন্তু তার ছেলে সন্তানকে আগলে রাখে। স্বামীর বাড়ি যতই ভালো হোক, তারপরও মায়ের মতো আপন কেউ নেই। মা যেভাবে মনের কষ্ট মনের দুঃখ বুঝবে, মা আমার চেহারা দেখলে বলতে পারতো যে আসলে আমি কি ভালো আছি নাকি খারাপ আছি। কিন্তু এখন তো আর এটা কেউ করবে না, কেয়ারটা। তো যাক, এদিকে আমার পেঁয়াজ কলি ভাজিটা হয়ে আসছে আর ওদিকে আমি
সিমের তরকারিটা বসিয়ে দিয়েছি নতুন হাঁড়িতে। তো আজকে নতুন হাঁড়িতে রান্না করব, মানে আনন্দটি মনে হয় আলাদা। যারা যারা আমার মতো গৃহিণী বুঝতেই পারছেন, নতুন হাঁড়িতে রান্না করতে গেলে অনেক আনন্দ লাগে। আর এই হাঁড়িগুলোতে রান্না করতে তো মানে এমন একটা ভালো লাগে, মনে হয় যে আমি সারাক্ষণ রান্না করি। আর এমনিতে আমি খুবই রান্না প্রিয় একজন মানুষ, রান্না করতে খুব ভালো লাগে। আর আমি আসলে তেমন নিয়মকানুন মেনে তেমন একটা রান্না করি না, যখন যেভাবে মাথায় আসে ওইভাবেই রান্না করি। আমার কথা হলো চটপট রান্না করো, আর রান্নাটা মজা হয়ে গেলেই হলো। এত নিয়মকানুন মেনে রান্না আমি করতে পারি না। তো আমার অনেক ভালো লাগতেছে যে আমি পাতিলে রান্না করতেছি। আমার মনে হইতেছে আমার বাসায় যে হাঁড়ি পাতিলগুলো আছে সবগুলো বিক্রি করে দিই এইরকম সব হাঁড়িগুলো নিয়ে আসি। মানে কি বলবো, আসলে তো এগুলো অনেক দাম, চাইলে তো নিয়ে আসা যাবে না। তারপরেও তো আমি 5,000 টাকার উপরে যে হাঁড়ি অর্ডার করেছি, তো ওই টাকাগুলো আমার বোনই দিয়েছে। আসলে কি বলবো, তার আগেও আমার বোন আমাকে একটা হাঁড়ি গিফট করেছে। ওই হাঁড়িটার দাম ছিল প্রায় 2600-2700 টাকার মতো। তো এই হাঁড়িগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এখন বর্তমানে মোট আমার কাছে এই হাঁড়ি 4টা হয়েছে, 5টা হয়েছে। তো আমার ইচ্ছে করতেছে আমি পুরো রুম এই হাঁড়ি দিয়ে ভরিয়ে ফেলি। একটা সময় ছিল শুধু কসমেটিক মানে কিনতে পছন্দ করতাম, মার্কেটে বের হলে শুধু কসমেটিক্স, তারপর 3 পিস এগুলো কেনাকাটা করতাম। কিন্তু এখন মার্কেটে বের হলে মনে হয় না, নতুন মডেলের একটা হাঁড়ি বের হয়েছে, নতুন ডিজাইনের একটা হাঁড়ি বের হয়েছে, ওইটা কিনি। মানে এখন সাংসারিক হয়ে গেছে আর কি, সাংসারিক যারা সবাই সেটা বুঝতে পারবেন। তো আমার ছেলেদেরকে আমি খাবার দিয়ে দিছি। আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, ছেলেদেরকে খাবার দিয়ে দিয়েছি। তো ছেলেরা তো আজকে খুশি, বলতেছে মা আজকে রান্নাটা অনেক মজা হয়েছে, নতুন হাঁড়িতে রান্না হয়েছে তো সেজন্য মজা হয়েছে। আসলে এটা একটু এমনি করতেছে আর, কিন্তু আসলে কি বলবো, আজকে সিমের তরকারিটা এত মজা হয়েছে বলার বাহিরে। আগে তো সিম রান্না করা হয়েছে কিন্তু এতটা মজা লাগেনি। আসলে এটা কি মানে মনের অনুভূতি নাকি কি আসলে আমি নিজে বুঝতে পারছি না। তো খাওয়া দাওয়া রান্না বাড়া পর্ব শেষ করে এই যে এদিকে চাকরি করতে চলে আসলাম। কতগুলো থালা বাসন ভরে আছে। আসলে থালা বাসন অপরিষ্কার হয়ে থাকলে আমার ভালো লাগে না। অনেকে আছে বেসিনে জমিয়ে রাখে সকালে উঠে করে, কিন্তু আমি যখনকার কাজ তখনকার করতেই খুব ভালোবাসি। আর এগুলো সাথে সাথে ক্লিন না করলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় কী যেন একটা আমি করিনি। তো আমি ফাঁকে গোসল সেরে নিই, তারপর থালাবাটি যেগুলো আসলে অপরিষ্কার হয়েছিল সবগুলা ময়লার থালাবাটি আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তারপর 4-5টা খুব সুন্দরভাবে আমি ধুয়ে নেব। আর আমার বেসিনটা আসলে মানে অনেক আগের, সেটা টাইলস দিয়ে করা। এখন বর্তমানে যে বেসনগুলো হয় এগুলো কিন্তু স্টিলেরটা কিন্তু পরিষ্কার রাখলে অনেক সুন্দর লাগে দেখতে। আর এই টাইলসটি যেন মানে কীরকম যেন অনেক পরিষ্কার রাখলে মনে হয় কি যে এটা আসলে মনে হয় অপরিষ্কার হয়েছে, ঠিক এমন। তো আমি সব খুব সুন্দর ক্লিন করে নিলাম। তো আজ এ পর্যন্তই, ভিডিও আর বড় করবো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।